নিউজ 18 বাংলায় স্বাগত। পুরো ভোটের সমস্ত খবর নিয়ে পুরো যুদ্ধ আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। পাখির চোখ এখন 24, পুরো ভোট 21-এ রয়েছে। কলকাতার অবাঙালিরা কি চাইছেন, সেখান থেকে গোটা দেশের আঁচ পেতে চাইছে ঘাসফুল শিবির। জোড়াসাঁকোয় মারোয়ারি, চৌরঙ্গিতে ভোজপুরি, এন্টালিতে উর্দু, ভবানীপুরে গুজরাতি, হিন্দি, কলকাতাতেই লুকিয়ে ছোট্ট একটা ভারত। সেই কলকাতাতেই ভোট। 24-এ মোদির বিরুদ্ধে দেশের লড়াইয়ের আগে নানা ভাষা ধর্মের মানুষের মন পড়ে নেওয়ার সুযোগ বলছে তৃণমূল কংগ্রেস, আর সেই লক্ষ্যেই নজরে অবাঙালি ভোট। তৃণমূল কংগ্রেস আসলে সমস্ত স্তরের মানুষের কাছে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে তারা ঠিক কি চাইছেন সেটা বুঝে নেওয়ার চেষ্টা করছেন। আর সেটা করতে গিয়ে যেহেতু 2024-এর লোকসভা ভোট, তাই কলকাতার পুরো ভোটের ক্ষেত্রে অবাঙালিদের একটা বড় অংশ আসলে কোন দিকে ঝুঁকছেন, তাদের চাহিদা কি, সেই মন বোঝার চেষ্টা। কলকাতায় 18 ওয়ার্ডে অবাঙালি ভোটারদের প্রভাব বেশি। এর মধ্যে ভবানীপুরের গুজরাতি, মারোয়ারি পাড়াও রয়েছে। উপনির্বাচনের ফলের নিরিখে সেখানেও এখন বিপুল ভোটে এগিয়ে তৃণমূল। এন্টালি, কাশীপুর, বেলগাছিয়া, গার্ডেন রিচের উর্দুভাষী এলাকাও ঘাসফুল শিবিরের নজরে। শ্রমিক, মুটে মজদুর থেকে বিত্তশালী ব্যবসায়ী, অবাঙালি ভোটারদের মধ্যে রয়েছেন সব শ্রেণীর ভোটাররাই। পুরো ভোটে এদের সকলের দিকেই নজর তৃণমূলের। যারা যে ভাষাভাষীর হোক, যারাই হন, তারা দেখতে পাবেন সরকারি স্কিমগুলো, রাস্তা স্মুথ আছে, রাস্তা ঠিক আছে, আলো ঠিক আছে, নিকাশি ঠিক আছে, পানীয় জল ঠিক আছে। এটা নয় হিন্দিভাষী বাংলাভাষী কোনো বিষয় না, সবাই চায় যে কলকাতার উন্নতি হোক। বিধানসভা নির্বাচনে কলকাতার প্রতিটি অবাঙালি প্রভাবিত কেন্দ্রে বড় জয় পেয়েছে তৃণমূল। পুরো ভোটেও সেই ফলই লক্ষ্য। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। বড়বাজার থেকে ভবানীপুর বিজেপির নজরে পুরনো সংগঠন আর এই অবাঙালি ভোটে। পুরো ভোটের লড়াইয়ে পুরনো কৌশলেই বাজিমাতের আশায় পদ্ম শিবির। 2015 সালের পুরো ভোটে কলকাতায় 7টি আসন পায় বিজেপি। 19-এর লোকসভার ভোটের নিরিখে একেবারে 22 ওয়ার্ডে এগিয়ে যায় বিজেপি। 21-এর ভোটের হিসেবে সেই সংখ্যা কমে 19-এর অর্ধেক, 11। ভবানীপুর উপনির্বাচনের পর আরো কম। কলকাতা এখন 9 আসনে এগিয়ে বিজেপি। এই 9 আসনের সমর্থন পুঁজি করেই পুরো ভোটে নামছে বিজেপি। বিজেপি সূত্রে দাবি, কলকাতার যুদ্ধে পুরনো অস্ত্রেই বাড়তি শান দিচ্ছেন নেতারা। কলকাতা পুরসভার 22 নম্বর ওয়ার্ড, অবাঙালি প্রভাবিত এলাকা 2005 থেকে টানা বিজেপির দখলে। 2021-এর বিধানসভা ভোটেও এই ওয়ার্ডে ভালো ফল করে বিজেপি। বড়বাজার পোস্তা এলাকার এই ওয়ার্ডে এবারও প্রার্থী মীনা দেবী পুরোহিত। 23 নম্বর ওয়ার্ডে 2010 থেকে জিতছে বিজেপি। গত বিধানসভা ভোটেও এগিয়ে ছিল পদ্ম শিবির। আগের কাউন্সিলর বিজয় ওঝা এবারও লড়ছেন। বিজেপির নজরে অবাঙালি প্রভাবিত বড়বাজারে 42 নম্বর ওয়ার্ডও 2005 থেকে এখানে জিতছেন বিজেপির সুনিতা ঝাওয়ার। পাশাপাশি দক্ষিণ কলকাতারও একাধিক ওয়ার্ডে বিজেপির নজর। 2015 সালে জেতা 86, 87, 70, ভবানীপুরের 74 নম্বর ওয়ার্ডেও বাড়তি গুরুত্ব। 2015-তে আমাদের অ্যাড হয়েছিল 70, 86, 87, 22, 23, 42 তো ভালো পজিশন আছে, এবং বিধানসভার নিরিখে তো আমরা ওখানে ভালো ফল করেছি। 7 নম্বরও জিতেছিলাম। আশা করছি 7 নম্বর আমরা জেতার দিকে যাচ্ছি। আমরা অনেকগুলো জায়গায় পারবে না, কারণ আমাদের ভালো ভালো ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, এবং আমরা আশা করছি যে সেই ওয়ার্ডের মানুষও তারা যে সার্ভিস পেয়েছে তৃণমূলের সময়, যেরকম লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, অন্য যে গভর্নমেন্টের সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে, তারপরে তাদেরও হৃদয় পরিবর্তন নিশ্চয়ই হবে। বিধানসভা ভোটে ভরাডুবির পর ছন্ন ছড়া সংগঠন। টিকিট নিয়ে কোন দল? 15-তে জেতা 7 এবং 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা পরে তৃণমূলে যোগ দেন। এবার পুরো ভোটে বিজেপি তাই আর কোনো বাড়তি চমকে নেই, ভরসা পুরনো সংগঠনে। নিউজ 18 বাংলা। এদিকে পুরো ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে একাধিক নির্দেশ রাজ্যপালের, আর তা নিয়ে তৃণমূল বিজেপি তরজা। ওয়ার্ড বিজেপি সেজ টুডে, গভর্নর সেজ টুমরো, এটা এখন বাংলার সব মানুষ জেনে নিয়েছেন।
শুধু যদি বিজেপিরই মুখপত্র আপনাকে হতে হয় তাহলে আপনি বিজেপি পার্টি অফিসে যান, রাজভবনটাকে কেন ইউজ করছেন? এই চেয়ারটা পলিটিক্যাল বায়াসনেসের বা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভদের জন্য নয়, নিরপেক্ষ গভর্নর দরকার, যেটা এই কেন্দ্রীয় সরকার এই পুরো ডেমোক্রেটিক যে ধাঁচামো, কনস্টিটিউশনাল যে ধাঁচামো, এটাকে নষ্ট করে দিচ্ছে। এটা শুধু বাংলার নয়, এটা দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে আস্তে। যারা পার্টি এবং সরকারের মধ্যে পার্থক্য রাখতে জানেন না, যারা বিধানসভায় জয়েনিং করায় অন্য দল থেকে আসা বিধায়ককে বা নেতাকে, ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো নিদর্শন আছে কিনা আমার অন্ততপক্ষে জানা নেই। এবং কোনো তৃণমূল কংগ্রেসের ছোটোখাটো নেতা চুনোপুটির নেতা করাচ্ছেন না, তৃণমূল কংগ্রেসের বড় নেতা করাচ্ছেন জয়েনিং। তাদের মুখে পার্টির ক্যাডার বা এইসব কথা মানায় না। এবার বিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে, পুরো ভোটেও কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা করা হয়েছে। যে পশ্চিমবঙ্গের পুরো ভোট যদি শান্তিপূর্ণভাবে করতে হয় এবং অবাধ নির্বাচনের বিন্দুমাত্র বা পার্সেন্টেজ অফ অবাধ নির্বাচন যদি করতে হয়, তাহলে পরে আমাদের বর্তমান যে পুলিশি ব্যবস্থা, সেই পুলিশি ব্যবস্থার পক্ষে সম্ভব না। আমরা সেই জন্য দাবি জানিয়েছিলাম মহামান্য রাজ্যপালের কাছে এবং পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের কাছে যে সেন্ট্রাল ফোর্সের দ্বারা পশ্চিমবঙ্গের এই কর্পোরেশনের নির্বাচন করা হোক। এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সময়ে স্টেপ নিয়েছি যে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কুণালদা, কি বলবেন? না, আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির উচিত রাষ্ট্রসংঘে যাওয়া। রাষ্ট্রসংঘে গিয়ে যদি বাহিনী টাহিনী আনা যায়, তো ওনারা যে সুপ্রিম কোর্টে যাবেন, আচ্ছা ওনাদের লজ্জা করে না? কদিন আগে ত্রিপুরা পুরো ভোটের সময় কি করেছেন, থানায় ঢুকে হামলা করেছেন। আচ্ছা ত্রিপুরা বাদ দিলাম, পশ্চিমবঙ্গে যদি আসি, আমি তো এটা ওনাদের মনে করিয়ে দেবো যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনী হাল্লার রাজার সৈনিকদের মতো কোম্পানির পর কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী আসার পর বিধানসভা ভোটের রেজাল্টটা মনে আছে তো? উপনির্বাচনের রেজাল্টটা মনে আছে তো? আসলে নাচতে না জানলে উঠোন বাঁকা। ওনারা জানেন ওনারা হারবেন, জনবিচ্ছিন্ন বিজেপি বনাম বিজেপি লড়াই চলছে, সেই জায়গায় নজর ঘোরাতে, বিভ্রান্তি তৈরি করতে এই ধরনের নাটক ওনারা করছেন। ওনারা বরং রাষ্ট্রসংঘে যান। ধন্যবাদ। ভোটের ময়দানে ময়দান কাটা, বিরাট এলাকা, খরচ 16 আনা, কিন্তু ভোটার নেই। ময়দান সামলাতে হিমশিম খেতে হয় কাউন্সিলরদেরই। কলকাতার হৃদমাঝারে ময়দান, এই মহানগরীর ফুসফুস। কিন্তু কাউন্সিলরদের কাছে এই ময়দানই যন্ত্রণা বাড়ায়। কারণ এলাকা বিরাট, ভোটার কম, বাজনার থেকে যেন খাজনা বেশি। এই ময়দানের মধ্যেই রয়েছে কলকাতা পুরসভার 4টি ওয়ার্ড: 45, 46, 63 এবং 75। 63 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ জুড়েই গড়ের মাঠ। বাকি 45, 46 এবং 75 নম্বর ওয়ার্ডেও এলাকার অনুপাতে ভোটার কম। এইসব ওয়ার্ডে একাধিক হেরিটেজ, ভিক্টোরিয়া, ইডেন গার্ডেন্স, প্রচুর ফুটবল ক্লাব। এই 4টি ওয়ার্ডই আকারে বড়, তুলনায় ভোটার অনেকটাই কম। 63 নম্বর ওয়ার্ডে ভোটার 9,687, সেখানে পাশের 64 নম্বর ওয়ার্ডেই ভোটার 19,247। ময়দান চত্বরের 45 নম্বর ওয়ার্ডে ভোটার 6,319। ময়দান চত্বরেই 46 নম্বর ওয়ার্ড, সেখানে ভোটার 8,451, কিন্তু 44 নম্বর ওয়ার্ডে ভোটার 12,590। গড়ের মাঠের পুরো পরিষেবা সামলান 63 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য। গড় সামলাতে হিমশিম অবস্থা। ভোটার নেই তাতে কি আছে, আমার চার পেয়ে বন্ধুরা তো আছে, তারা ভোট না দিতে পারুক, তাদেরও কিন্তু একটা আশীর্বাদ আছে। আমাদের ওইখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে 157 হর্সেস আছে। এভরিডে টিল টুডে 10-20 কেজি নিয়ে যাই, সকালে বিস্কিট, গম নিয়ে যাই, দানা নিয়ে যাই। তো এই পাখি তো আমাকে ভোট দেবে না, কুকুর আমাকে ভোট দেবে না,
তো আমরা কেন কুকুরদেরকে খাওয়াচ্ছি? তো এটা না যে আমরা ভোট দিলেই আমরা পরিষেবা দেবো, না হলে তার বাইরে আমরা যদি ভোটার না থাকে তাকে পরিষেবা দেবো না, এটা না। ময়দানে ভোটার হাতে গোনা, কিন্তু পরিষেবা তো দিতেই হয়। নিকাশি, জঞ্জাল সাফাই, পানীয় জল, মশা মারা, খরচ বিপুল, কিন্তু ভোটার কম, ফলে পুরসভার আয়ও কম। তবুও গড় ধরে রাখতে গড়ের মাঠ সামলাতেই হয়। ধুধু করা গড়ের মাঠ, আর তার সঙ্গে এই ওয়ার্ডের বেশিরভাগই বাণিজ্যিক এলাকা, যার মধ্যে বিভিন্ন অফিস কাছারি যেমন রয়েছে তেমনি রয়েছে হোটেল, আর তার ফলে ভোটার সংখ্যা অনেকটাই কম। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। কোভিড পরিস্থিতিতে যখন ভোট হচ্ছে তখন স্বাভাবিকভাবেই কোভিড নিয়ে সতর্ক রয়েছে রাজ্য নির্বাচন কমিশন। প্রচারে কোভিড বিধি মেনে একাধিক নির্দেশ দেওয়া হচ্ছে। ঠিক কি কি নির্দেশ দেওয়া হচ্ছে, কি কি বিষয় মেনে চলতে হবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরূপ দত্ত। অরূপ, দেখো, কোভিড বিধি মেনে চলার এই নির্দেশ পুরো ভোটের সঙ্গে সঙ্গেই হয়েছিল এবং যেটা লক্ষণীয় যে যেহেতু কোভিড নতুন করে আবার সংক্রমণ ছড়াচ্ছে, তুমি জানো যে ওমিক্রন ইতিমধ্যেই একটা যে নতুন স্ট্রেন, যেটা নিয়ে ইতিমধ্যেই একটা তোলপাড় চলছে গোটা দেশ জুড়ে। যদিও আমাদের রাজ্যে এখনো পর্যন্ত সেই সংক্রমণের কোনো প্রভাব পড়েনি, কিন্তু কমিশন বিশেষ করে পুরো ভোটের ক্ষেত্রে যে প্রচার এবং যে ভোট সামগ্রিকভাবে যে ভোট প্রক্রিয়া, সেই ব্যাপারে যাতে কোথাও যদি বাড়াবাড়ি কিছু না হয়, সংক্রমণ যাতে না ছড়ায়, তার জন্য সমস্ত রকমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তরকে। এবং কোভিড বিধি মেনেই যাতে করে সভা সমিতি হয়, মিছিল হয়, এবং তার জন্য এই এক একটা সবার মধ্যে 300 মিটারের কমপক্ষে 300 মিটারের মতো দূরত্ব, যাতে নিজের নির্দিষ্ট সংখ্যা জমায়েত, সেই জমায়েত যাতে মানা হয়, সে ব্যাপারে পুলিশ এবং প্রশাসনকে সতর্ক করা, এই সমস্ত বিষয়ে কঠোর পদক্ষেপ বা কড়া নির্দেশিকা তারা দিচ্ছে। একদম, অনেক ধন্যবাদ। পুরো প্রচারে নির্দেশিকা থাকলেও কোভিডের তবুও জমজমাট এই মুহূর্তে প্রচার বলা যেতে পারে। 86 নম্বর ওয়ার্ডে নতুন মুখ প্রার্থী সৌরভ বসু, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে, তিনি সকাল থেকে প্রচারে নেমে পড়েছিলেন। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা রয়েছেন, যারা 2 লাখ 5 লাখ টাকা দিয়ে অনুষ্ঠান বাড়ি ভাড়া করতে পারেন না, তাদের জন্য আমি চেষ্টা করবো, আমাকে আশীর্বাদ দিয়ে নিয়ে আসলে আমি একটা কমিউনিটি হল তৈরি করার। এখানে আমি 24 ঘন্টা এলাকাবাসীর কাজে নিয়োজিত, 24 ঘন্টা আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর। মানুষ যদি এখানে আমাকে ক্ষমতা দেন, মানুষ যদি আমাকে আশীর্বাদ করেন, আমি আরো ভালো করে তাদের কাজে নিয়োজিত হব, এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। নিশ্চয়ই রাজ্যের মন্ত্রী হিসেবে নয়, এলাকার মেয়ে হিসাবে এখানে জন্মেছেন, এখানে বড় হয়েছেন, আমিও এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি, এলাকাবাসী দেখেছেন। সুতরাং রাজ্যের মন্ত্রী হিসেবে নয়, এই এলাকার মেয়ে, বাড়ির মেয়ে, পাড়ার মেয়ে হিসেবে আমাকে অ্যাডভান্টেজ পাবো। 107 নম্বর ওয়ার্ড, সেখানে প্রচারে সিপিআইএম প্রার্থী গৌতম রায়। 84 নম্বর ওয়ার্ড থেকে এবারে বিজেপি প্রার্থী তমসা চট্টোপাধ্যায়। কলকাতা পুর ভোটের কনিষ্ঠতম প্রার্থী তমসা নিজের এলাকাতেই প্রচার সারলেন। সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন, সাধারণের সঙ্গে কথা বললেন তিনি। আমরা সুব্রত মুখার্জিকে সম্মান করি, সুব্রত মুখার্জিকে আমাদের মধ্যে ধরে রাখার জন্য, তার স্নেহ হয়ে আমরা সেই জন্যই নির্দলে দাঁড়িয়েছি। তনিমাদিকে বলবো যে এগুলো ঠিক নয়, দলের নির্দল হয়ে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব সংকটে ফেলে দেয়, কারণ তৃণমূল ছাড়া এখন আর মানুষ কিছু চিন্তা করছে না। সুতরাং উইথড্র না করলে নিজের সম্মানটা যাবে। শাসক দলের নির্দল অস্বস্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডেও। 2005 সাল থেকে 73 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর রতন মালাকার, 9 নম্বর বোরোর চেয়ারম্যানও ছিলেন। এবার তাকে টিকিট দেয়নি তৃণমূল। প্রার্থী করা হয়েছে মমতার ভাইয়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের টিকিট না পেয়ে রতন মালাকার নির্দল হিসেবে এদিন মনোনয়ন জমা দেন। আমার এলাকার মানুষ প্রচুর আমায় ফোন করেছে, প্রচুর তারা বলেছে, অনেকে কেঁদে উঠছে, আমি নির্দল হয়ে দাঁড়াতে হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। আমরা দিয়েছি কাজরিকে, তারপর ওকে দাঁড়ানো কারণ নিজের জমিদারি না,
বলে না অতি লোভে তাতি নষ্ট, সেই অবস্থা রতনের হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল প্রার্থী কাজরি বন্দ্যোপাধ্যায় মুখ খুলতে চাননি। তার প্রতিক্রিয়া, কিছু বলতে চায় না, যা বলার দল বলবে। নিউজ 18 বাংলা। আরও এক ঘূর্ণিঝড়, নাম জাওয়াদ। কতটা প্রভাব পড়তে পারে, কোথায় প্রভাব পড়তে পারে দেখুন। পথে হচ্ছে দেরি, শীত এসেও আসছে না, কাঁটা ঘূর্ণিঝড়। এ সপ্তাহের শেষে ওড়িশা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। যার জেরে কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সেই নিম্নচাপের জেরেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। নতুন এই ঘূর্ণিঝড়ের নাম জাওয়াদ। নামটি সৌদি আরবের দেওয়া। জাওয়াদ শব্দের অর্থ উদার। তাপমাত্রা রাতের দুদিন পর থেকে কিন্তু অনেকটাই বেড়ে যাবে, 3 থেকে 4 ডিগ্রি। মানে এখন যে ঠান্ডাটা আছে, দুদিন বাদে কিন্তু সেই ঠান্ডাটা থাকবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকেই কলকাতায় পারদ চড়বে। শুক্রবার থেকে মেঘলা আকাশ, শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে 4 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং উপকূলবর্তী জেলা 2 মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম, এই 2 জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি 4 তারিখ। 4 তারিখের পরে বৃষ্টি আরও একটু বাড়ার সম্ভাবনা, অর্থাৎ এই স্পেলে বৃষ্টিটা আশা করা যায় 5 এবং 6 অবধি কিছুটা কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহ, এখনো শীতের অপেক্ষা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের ভূপতি কাটলেই ঠান্ডা পড়বে। নিউজ 18 বাংলা। সরকার ভর্তুকি দেয়, তবু সারের দামে নাভিশ্বাস। সার নিয়ে কালোবাজারির অভিযোগ। রাজ্যের নানান প্রান্তে পথে নেমে প্রতিবাদ। জাতীয় সড়ক অবরোধ, বাড়ছে ক্ষোভ। সারে ভর্তুকি দেয় সরকার, সেই সারেরই আগুন দাম। সার নিয়ে কালোবাজারির অভিযোগ, এ নিয়ে গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় চলছে বিক্ষোভ, অবরোধ। গোঘাটের উল্লাসপুরে আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কের উপর সার রেখে অবরোধ। সারের দোকানেও বিক্ষোভ। সারের বস্তা পিছু অতিরিক্ত 300 থেকে 400 টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। আরামবাগ মহকুমার সর্বত্রই এক অভিযোগ কৃষকদের। তাদের দাবি, কোনো সমবায় সমিতিতে পর্যাপ্ত সার নেই। সেই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিচ্ছে। জিজ্ঞাসা করলাম কত করে দাম, বলছে 1870 টাকা। আমি কেন দাদা, 1470 টাকা তো পিন আছে। বলছে না, এখন মাল পাওয়া যাচ্ছে না, বাজারে মাল শর্টের জন্য এই দাম। ধূপগুড়ি ব্লক কৃষি অধিকর্তার দপ্তরেও বিক্ষোভ। হালাকাটা ধূপগুড়ি রাজ্য সড়কে অবরোধ। কৃষকদের অভিযোগ, ব্যবসায়ীদের গুদামে সার মজুত থাকা সত্ত্বেও কৃত্রিমভাবে সংকট তৈরি করা হচ্ছে। ন্যায্য দামে মিলছে না সার। সারের বস্তায় লেখা দামের থেকে 3 গুণ বেশি দাম নেওয়া হচ্ছে। 1470 করে 3টে হলে ওর সাথে 350 টাকা ফের অ্যাড হচ্ছে। পরশের জৈব কিংবা পরশ ভিটা বালতি একটা দিচ্ছে, সেই বালতিটার দাম 400 টাকা নিচ্ছে। কোম্পানি নিতে বাধ্য করছে। বিক্ষোভ চন্দ্রকোনা, দক্ষিণ দিনাজপুরেও চলছে অভিযান, ধরপাকড়। সারের দোকানে, গোডাউনে হানা দিচ্ছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। পুরো ভোটের লড়াই আছে, ব্যানার কাট আউটও আছে, তবে দেওয়াল লিখন নেই। কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডে এটাই অনেক বছর ধরে অলিখিত নিয়ম, দেওয়াল না লিখে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা। ভোটের লড়াই, প্রধান অস্ত্র দেওয়াল লিখন, সেখানেই নজর কাড়া স্লোগান। প্রার্থীকে ভোটে জেতানোর আবেদন, পুরো ভোটেও সেই ছবি। ব্যতিক্রম 50 নম্বর ওয়ার্ড। বউবাজার সংলগ্ন লেবুতলা পার্ক এলাকা। এখানে ভোট আছে, প্রচার আছে, আছে হোর্ডিং, ব্যানার, তবে দেওয়াল লিখন নেই। এটাই চলতি প্রথা, যার শুরু সেই 9-এর দশকে। 50 নম্বর ওয়ার্ডে এবার বিজেপি প্রার্থী সজল ঘোষ। 9-এর দশকে এই ওয়ার্ডে কংগ্রেসের কাউন্সিলর ছিলেন তার বাবা প্রদীপ ঘোষ। তখন থেকেই দেওয়াল লেখা হয় না।
সজলের দাবি তার বাবার উদ্যোগে এই পথে হাঁটা শুরু। আমার বাবা এখানে 90 সাল থেকে বন্ধ করে দিয়েছে। যে এলাকা সাজাবে সেই এলাকার বাড়ির দেয়াল নষ্ট করবে। অলমোস্ট সব রাজনৈতিক দলই দু একবার বিক্ষিপ্তভাবে ছাড়া সবাই এটা থেকে বয়কটই করে। এটা লেখে না। কৃতিত্ব সেই সময়ের প্রাক্তন পৌরপিতা প্রদীপ ঘোষের, উনি এটা মেনটেন করতেন যাতে দেয়াল লিখে বাড়ির দেয়ালগুলো নোংরা না করা হয়। তা আমরাও সেই কালচারটা, যেহেতু ভালো জিনিস, এলাকার মানুষও খুব খুশি। গত লোকসভা বা বিধানসভা ভোটে বিক্ষিপ্তভাবে দেওয়াল লিখন হয়েছে, এখন সেসব আবছা, সেটাকে ব্যতিক্রম হিসেবেই দেখছেন স্থানীয়রা। দেওয়াল না লেখা প্রথা মেনে নিয়েছেন সব দলই। না, আমাদের এখানে আমরা লিখি না, কারণ আমরা এতটাই বিশ্বাসী মানুষের আশা ভালোবাসা ফর্মালিটি হিসেবে ভোটে নেমেছি। কটা তো ব্যানার লাগাতে, আমরা সেই কাজটাই করি। দেওয়ালে না লিখে স্পষ্ট বার্তা, পরিচ্ছন্নতার বার্তা। ভোটে নজির 50 নম্বর ওয়ার্ডে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। একাধিক সার ব্যবসায়ীকে শোকজও করা হয়েছে, তবু সারের দাম কমার লক্ষণ নেই। কৃষকদের মধ্যে বাড়ছে ক্ষোভ। নিউজ 18 বাংলা। ভর্তুকি দিচ্ছে কেন্দ্র, সরকার নির্ধারিত দামেই সার বিক্রি করার কথা, তবু সারের দামে চোখে সর্ষে ফুল কৃষকদের। কৃষি দপ্তর স্বীকার করেছে কালো বাজারিতেই দামি সার। সারের দামে হাত পুড়ছে কৃষকের, বাড়ছে ক্ষোভ। তাদের অভিযোগ, সারের দাম যা লেখা থাকছে তার থেকেও অনেকটা বেশি নেওয়া হচ্ছে। সারের 50 কেজি বস্তা পিছু 800 থেকে 900 টাকা ভর্তুকি দেয় কেন্দ্র। সরকারি সারের মূল্য বেঁধে দিয়েছে। এর থেকে বেশি দামে সার বিক্রি করা বেআইনি। অভিযোগ, এই বেআইনি কাজটাই রমরমিয়ে চলছে। সার আমরা 1700 টাকা, পিন যা লেখা আছে তার থেকে 200-300 টাকা বেশি দিচ্ছে। সার আমদানি নাই, সার এই দামে না হলে লিয়া যাবে না। ভর্তুকি দিলে কি হবে? চাষ হচ্ছে ব্যবসাদার কি বুঝছে? সে বলছে এত টাকা দাম, আর চাষি এবারে বলছে কম হবে না। খুচরো বিক্রেতাদের যা অভিযোগ সেটা মানছে পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি দপ্তরও। তাদের বক্তব্য, অনেক অসাধু ব্যবসায়ী সার মজুত করে রেখেছেন, যার জেরে চাহিদার তুলনায় সারের যোগান কম। কৃত্রিম উপায়ে সংকট তৈরি করা হচ্ছে। এই সুযোগে বড় আড়তদাররা বেশি দামে সার বিক্রি করছেন। কিনতে পাওয়া যাচ্ছে না, তুলে আনতে হচ্ছে বেশি দামে। যাদের দোকানে মজুদ আছে কিংবা কোম্পানির দোকান দিকে তারা এই দাম হচ্ছে নিচে দুগুনি। এখন তো মালটা সাপ্লাই নাই। কালোবাজারি রুখে সারের দামকে বাগে আনতে অভিযান চালাচ্ছে কৃষি দপ্তর। প্রয়োজনের তুলনায় যোগান কম আছে ডিএপি এবং পটাশ, অন্য সারের কিন্তু যোগান যথেষ্টই আছে। পিওএস মেশিনের স্টক এবং গোডাউনের স্টক ভেরিফিকেশন করা হচ্ছে, যাতে আননেসেসারি কেউ স্টক হেল্ড করে রাখতে না পারে। চাষিকে ন্যায্য মূল্যে দিচ্ছে কিনা, তার রসিদ দিচ্ছে কিনা, সর্বোপরি রসিদ সহ কেনাকাটা হচ্ছে কিনা, সেইটা আমরা তার উপর জোর দিই। লাগাতার অভিযান চলছে, ধরপাকড়ও হচ্ছে, কিন্তু সারের দাম কমবে কবে? প্রশ্ন কৃষকদের। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। মুম্বাইয়ে মোদি বিরোধী বিশিষ্টদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশিষ্টদের চোখে বিকল্প মুখ এখন মমতা। পরে প্রধানমন্ত্রীকে শোভাদের, রিচা চাড্ডাদের জবাব দিলেন মমতা, বললেন এবার 2024-এ খেলা হবে। फेस ऑफ होप, जब हमको लगा कि बिल्कुल अंधेरा ने हमको घेर लिया है, and there is no hope, you ignited hope in the darkness, so you are the face of hope for us. বুধবার মুম্বাইয়ে সভা, শুরুতে সুর বেঁধে দেন মহেশ ভাট, এরপর লেখক শোভা দে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন,
My question is simple and straightforward, and maybe only you can answer it. I want to ask you, who should be the next Prime Minister of India? Who? Now the matter is not for Prime Minister. The matter is the great importance whether we are able to save the democracy or not. The matter is to fight out the BJP and bolt out them. খেলা হবে। শোভাদের পর বলিউড অভিনেতা রিচা চাড্ডা। I think we are ready for a female Prime Minister, ma'am. Yes. There are so many female Prime Minister like Indira ji, Bangladesh Hasina. So there are so many. No, the time is right. I think for some goddess energy. So my compliments to you for that. Thank you for খেলা হয়ে গেছে, দিদি রেখে দিয়েছে. We are all very grateful. As Mahesh sir said, you have shown us that no one is invincible.